আমার প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। তোমাদের থাকবে ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, আর থাকবে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। ভালো করে তোমরা সিলেবাস এবং প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো পাঁচটি পদ্ধতি বসতে পারেন 1 করে 1 × 5 = 5। প্রথম, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিং, লর্ড ডালহৌসি। আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছর। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো পাঁচটি পদ্ধতি বসতে পারেন 1 করে 1 × 5 = 5। প্রথম, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিং, লর্ড ওয়েলেসলি, লর্ড ক্লাইভ। উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। প্রশ্ন, বাংলায় 76-এর মন্বন্তর দেখা দেয় 1776 খ্রিস্টাব্দে, 1765, 1770 না 1757 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1770 খ্রিস্টাব্দে। প্রথম সাপ্তাহিক পত্রিকাটি হলো দিগদর্শন, বেঙ্গল গেজেট, সমাচার দর্পণ না হিন্দু প্যাট্রিয়ট? উত্তর হবে সমাচার দর্পণ। প্রশ্ন, আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী, স্বামী সহজানন্দ, স্বামী বিবেকানন্দ, মহাদেব গোবিন্দ রানারে? উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। প্রশ্ন, নীলদর্পণ নাটকটি লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর, মহাকবি কালিদাস, দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? উত্তর হবে দীনবন্ধু মিত্র। প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1880 খ্রিস্টাব্দে, 1905 খ্রিস্টাব্দে, 1906 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1906 খ্রিস্টাব্দে। প্রশ্ন, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন সতীশচন্দ্র বসু, বিপিনচন্দ্র পাল, সতীশচন্দ্র মুখার্জি, অরবিন্দু ঘোষ? উত্তর হবে সতীশচন্দ্র বসু। 2 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 4 থেকে 5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে যে কোনো 5টি পদ্ধতি বসতে মান 1 করে 1 × 5 = 5। প্রথম, দাদন কথার অর্থ কি? উত্তর লিখবে অগ্রিম অর্থ প্রদান করা। প্রশ্ন, ভারতের প্রথম পাটকল কোথায় গড়ে ওঠে? উত্তর লিখবে ভারতের প্রথম পাটকল হুগলির রিষ্টাতে গড়ে উঠেছিল। সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়? উত্তর লিখবে 1829 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড বেন্টিং নিষিদ্ধ করেন। সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। উত্তর লিখবে সিধু কানু হলেন সাঁওতাল বিদ্রোহের দুজন নেতা। প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তর লিখবে লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। প্রশ্ন, মর্লেমিন্টো সংস্কার আইন কবে পাশ হয়? উত্তর লিখবে 1909 খ্রিস্টাব্দে। প্রশ্ন, হিন্দু বেলার প্রতিষ্ঠাতাকে? উত্তর লিখবে নবগোপাল মিত্র। 3 থেকে রয়েছে নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো। 2 থেকে 3টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী বোঝাতে? লিখবে বছরের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব প্রদানের মাধ্যমে বাংলার জমিদারদের বংশ পরম্পরায় জমিদারি ভোগ দখলের যে অধিকার দেওয়া হয়েছিল তা চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত। দাদন প্রথা বলতে কী বোঝো? দাদন কথার অর্থ দল বা অগ্রিম অর্থ প্রদান। প্রথম পর্বে বাংলার তাঁতিদের দাদন দিয়ে কোম্পানির কর্মচারীরা তাদেরকে অতি অল্প দামে কাপড় বিক্রি করতে বাধ্য করত। পরে নীলকর সাহেবরা নীল চাষিদের এইভাবেই শোষণ করত। পরে সূর্যাস্ত আইন কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো লিখবে। চিরস্থায়ী বন্দোবস্তের প্রধানতম শর্ত হলো বাংলা বছরের শেষ দিনে সূর্যাস্তের আগে জমিদারগণ নিজেদের প্রদেয় রাজস্ব প্রদান না করলে তাদের জমিদারি বাজেয়াপ্ত করা হবে। এই আইন সূর্যাস্ত আইন নামে পরিচিত। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলে? উত্তর লিখবে শ্রীরামপুর মিশনের 3জন মিশনারি উইলিয়াম কেরি, জোসুয়া ম্যাসম্যান, উইলিয়াম ওয়াটস একত্রে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিলেন। পর হচ্ছে কে কী উদ্দেশ্যে হিন্দু মেলা স্থাপন করতে? লিখবে নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন 1867 খ্রিস্টাব্দে। হিন্দু ধর্মের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে হিন্দু মেলা স্থাপিত হয়। তাছাড়া দেশীয় শিল্প ও সাহিত্যের উন্নতি ঘটানো ছিল হিন্দু মেলা প্রতিষ্ঠার আর একটি উদ্দেশ্য। বলছে কে কেন অনুশীলন সমিতি তৈরি করতে? লিখবে
প্রমথনাথ মিত্রের উদ্যোগে সতীশচন্দ্র বসু অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। শরীরচর্চার অন্তরালে বিপ্লবী কাজকর্ম পরিচালনা করার উদ্দেশ্যে অনুশীলন সমিতি তৈরি করা হয়। পরে হচ্ছে ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন? তো লিখবে ক্ষুদিরাম বসু ছিলেন ভারতের প্রথম শহীদ বিপ্লবী। কিংসফোর্ডকে হত্যা ষড়যন্ত্রে লিপ্ত থাকার অপরাধে সরকার তাকে 1908 খ্রিস্টাব্দে 11ই আগস্ট ফাঁসি দিয়েছিলেন। 4 দাগে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো। 4 থেকে 5টি বাক্যের মধ্যে প্রশ্নের মান রয়েছে 3 করে, 3 গুণ 2 = 6। প্রথম প্রশ্ন, দাক্ষিণাত্য হাঙ্গামা বলতে কী বোঝো? তো লিখবে বহিরাগত ব্যবসায়ীদের উৎপীড়ন, সাহুকার বা মহাজনদের অত্যাচার, সরকারি রাজস্বের উচ্চহার এবং তুলার দাম অত্যাধিক হ্রাস পাওয়ার ফলে সর্বশান্ত হয়ে যাওয়া মহারাষ্ট্রের পুনা ও আহমদনগর এলাকার রায়তরা বিদ্রোহ ঘোষণা করে। সরকার এই বিদ্রোহকে দাক্ষিণাত্য হাঙ্গামা নামে অভিহিত করে। সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেন এর উদ্দেশ্য কী ছিল? জ্যোতিরাও ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। সত্যশোধক সমাজ এর মাধ্যমে তিনি মহারাষ্ট্রের নারী শিক্ষার প্রসার, বিধবা বিবাহ প্রচলন, সামাজিক অস্পৃশ্যতা দূর করার চেষ্টা করেছিলেন। সাঁওতাল বিদ্রোহের দুটি কারণ লেখো। সাঁওতাল বিদ্রোহের দুটি কারণ হলো ইংরেজ কর্মচারী, জমিদার ও মহাজনদের অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়া, 2 সাঁওতালদের জমি ফেরত পাওয়া ও পুলিশের নির্মম অত্যাচারের প্রতিবাদ করা। পরে হচ্ছে ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? দেখবে ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো 1 সরকার বিরোধী জনমত গঠন করা, 2 ভারতের বিভিন্ন জাতি ও ভাষাগোষ্ঠীর মধ্যে ঐক্য স্থাপন করা, 3 রাজনৈতিক আন্দোলনের সমাজের সর্বস্তরের মানুষকে সামিল করা, 4 হিন্দু মুসলিম ঐক্য স্থাপন করা। 5 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 থেকে 10টি বাক্যের মধ্যে প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, লর্ড কর্নওয়ালিস কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিল? তো লিখবে 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস বাংলা, বিহার ও উড়িষ্যায় যে ভূমি ব্যবস্থা চালু করেন তা চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত। উদ্দেশ্য, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পিছনে লর্ড কর্নওয়ালিসের যে ভাবনাগুলি কাজ করেছিল সেগুলি হলো 1 আয় সুনিশ্চিত করা। চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে দিয়ে কোম্পানির আয় সুনিশ্চিত করা ছিল তার প্রধান উদ্দেশ্য। বাজেট তৈরির সুবিধা, রাজস্বের পরিমাণ পূর্ব থেকে জানা সম্ভব হলে বাৎসরিক বাজেট তৈরির কাজ সহজ হবে বলে মনে করা হয়েছিল। 3 দিয়ে রয়েছে খাজনা আদায়ের সুবিধা। জমিদারের ওপর রাজস্ব আদায়ের ভার দিলে রায়তদের কাছ থেকে খাজনা আদায় করা অনেক সুবিধা হবে বলে মনে করা হয়েছিল। 4 অনুগ্রহভাজন সম্প্রদায় সৃষ্টি। চিরস্থায়ী ব্যবস্থার মাধ্যমে একদল ব্রিটিশ অনুগ্রহভাজন প্রভাবশালী সম্প্রদায় সৃষ্টি করা। 5 কৃষির উন্নতি। জমিদারি সম্পর্কে সুনিশ্চিত হয়ে জমিদারগণ কৃষি ও কৃষকের উন্নতির প্রতি সচেষ্ট হবে বলে অনুমান করা হয়েছিল। 6 গণবিক্ষোভ থেকে রক্ষা পাওয়া। খাজনা আদায় করতে গিয়ে নানান সময় বিক্ষোভের সম্ভাবনা দেখা দিত। এই ব্যবস্থার মাধ্যমে তা দূর করা সম্ভব হবে বলে মনে করা হয়েছিল। মূল্যায়ন, চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে কোম্পানির রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক স্বার্থে সুরক্ষিত করা হয়েছিল বলে ঐতিহাসিকরা মনে করেন। ভারতের সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান কী ছিল? 19 শতকে ভারত তথা বাংলায় নবজাগরণের পথিকৃৎ ছিলেন রাজা রামমোহন রায়। সমাজ সংস্কারক রামমোহন। সমাজ সংস্কারক হিসাবে রামমোহনের অবদানগুলি হলো 1 ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা। একেশ্বরবাদ ও পরম ব্রহ্মের আরাধনায় বিশ্বাসী রামমোহন 1815 খ্রিস্টাব্দে তার আদর্শ প্রচারের জন্য আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। 1828 খ্রিস্টাব্দে একটি ব্রহ্মসভা ও 1830 খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজ নামে পরিচিত হয়। এক সময় ব্রহ্ম সমাজ হয়ে ওঠে দেশের সমাজ সংস্কার আন্দোলনের কেন্দ্রবিন্দু। সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন। হিন্দু সমাজে প্রচলিত সতীদাহ প্রথার বিরুদ্ধে তিনি তীব্র আন্দোলন করে তোলেন। মনু সংহিতা থেকে উদ্ধৃতি নিয়ে তিনি বোঝান যে প্রাচীন ভারতে সতীদাহ প্রথা ছিল না। তার আন্দোলনের ফলে গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। নারী মুক্তি আন্দোলন। ভারতে নারীদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় তিনি যথেষ্ট যত্নশীল ছিলেন। তিনি বাল্যবিবাহ ও পুরুষের বহুবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। 2 স্বামীর মৃত্যুর পর তার সম্পত্তিতে স্ত্রীর অধিকার সুনিশ্চিত করার জন্য সরকারের কাছে আবেদন জানান। 3 অসবর্ণ বিবাহ ও বিধবা বিবাহের জন্য তিনি ব্রহ্ম সমাজকে আন্দোলন গড়ে তোলার নির্দেশ দেন। মূল্যায়ন, সারা জীবন তিনি কুসংস্কার ও জাতিভেদ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছেন। ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে তিনি সচেষ্ট ছিলেন। এজন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারতের প্রথম আধুনিক মানুষ হিসেবে চিহ্নিত করেছেন। নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। ভারতে ব্রিটিশ বিরোধী কৃষক আন্দোলনগুলির মধ্যে অন্যতম ছিল বাংলার নীল বিদ্রোহ। নীল বিদ্রোহের কারণগুলি হলো দাদন প্রথা। নীল চাষ করার জন্য চাষিদের দাদন বা অগ্রিম অর্থ দেওয়া হতো। একবার দাদন নিলে
চাষি বংশ পরম্পরায় নীল চাষ করতে বাধ্য হতো। অত্যাচার, নীলকর সাহেবরা নীল চাষের অনিচ্ছুক চাষিদের ওপর অমানসিক নির্যাতন চালাতো। তাদের বাড়িঘরে আগুন লাগানো, স্ত্রী মেয়েকে আটকে রাখা কিছুই বাদ যেত না। সরকারি আইন, সরকার এই সময় নীলকরদের পক্ষ অবলম্বন করতেন এবং নীল চাষ ও নীল চুক্তি বৈধ বলে ঘোষণা করলে চাষিরা ক্রুদ্ধ হয়ে ওঠে। প্রত্যক্ষরণ, 1859 খ্রিস্টাব্দে বিচারক অ্যাসলি ইরেন নীল চাষ চাষিদের স্বেচ্ছাধীন বিষয় বলে ঘোষণা করলে চাষিরা ঐক্যবদ্ধ হয় এবং নীল চাষ না করার সিদ্ধান্ত নেয়। নেতৃত্ব, বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস নীল চাষিদের নেতৃত্ব দেন। ফলাফল, বাংলার ছোট লর্ড পিটার গ্রান্টের নেতৃত্বে 1860 খ্রিস্টাব্দ নীল তদন্ত কমিশন গঠিত হয়, বা 1860 খ্রিস্টাব্দে নীল তদন্ত কমিশন গঠিত হয়। এমন সময় কৃত্রিম উপায়ে নীল উৎপাদন পদ্ধতি আবিষ্কার হলে বাংলায় নীল চাষ বন্ধ হয়ে যায়। শেষ পয়েন্ট করবে মূল্যায়ন। বাঙালি মধ্যবিত্ত সমাজ নীলদর্পণ নাটক ও সোমপ্রকাশ পত্রিকা নীল চাষিদের সমর্থনে এগিয়ে আসে। বাংলায় ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনের সূচনা হয় নীল বিদ্রোহের মাধ্যমে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেখতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও।